ভয়ঙ্কর পাহাড়ি পথ, তীব্র শীত, চলমান জোরু হাওয়া আমাদের প্রায় কাবু করে ফেলেছে। সান্দাকফু পৌঁছে প্রথমেই খুঁজতে হবে থাকার জায়গা। এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের সান্দাকফু। খেতে হবে খাবার, পানীয়। ম্যাপটা সরে গেলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা চেঞ্জ হয়ে যাবে। এর আগে সেরে নিতে হবে বিএসএফ এর রেজিস্ট্রেশন বা পারমিশনের ফাইনাল প্রক্রিয়া। সেই সাথে এই ভিডিওতে থাকবে নিরাপত্তার জন্য কিছু দিক নির্দেশনা। ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সান্দাকফু থেকে আপনাদের আবারও স্বাগতম। সান্দাকফু এসেই প্রথমে আমরা যে কাজটা করছি তা হচ্ছে নেপালে ঢুকে গেছি। নেপাল বর্ডার দিয়ে নেপালি যে এলাকা রয়েছে সেটাতে আমরা ঢুকে পড়েছি। আসলে আমাদের তো নেপালি ভিসা নেই, তবে এখানে যে স্টেশন রয়েছে, যেই চেকপোস্ট, সেই চেকপোস্টে অনুমতি নিয়ে আমরা নেপালের দিকে এগোচ্ছি। আসলে আমার সাথে যারা ছিল তারা একটু এগিয়ে সামনে চলে গেছে, আমি একটু একা হয়ে গেছি বলা যায়। তারপর আমি সামনের দিকে যাচ্ছি পাসপোর্ট ভিসা ছাড়াই, পাসপোর্ট নিয়ে, সামান্য একটু পারমিট নিয়ে নেপাল বর্ডার দিকে এগোচ্ছি। আমার পেছনে রয়েছে সব বড় বড় পাহাড়, আর এখানকার তাপমাত্রা -7 ডিগ্রি সেন্টিগ্রেড। চারপাশে যে বরফ রয়েছে সবগুলোই একদম শক্ত বরফ, নরম বরফ নয়। ফ্রিজের ভিতরে যে শক্ত বরফটা থাকে সেই শক্ত বরফ, খুবই ডেঞ্জারাস বলা যায়। এই পথটা দেখুন, কত উঁচু পাহাড়, কত উঁচু পাহাড়, ভয় লাগে। আর চারপাশে পাইন গাছের সারি, পাইন গাছ। আর এ পাশটাতেই যেহেতু নেপালের পথে হাঁটছি, তো বোঝেন ফিলিংসটা কেমন লাগছে। বাড়তি একটা পাওয়া হিসাবে নেপাল ভ্রমণ হয়ে গেল। আমি যে হাঁটছি পায়ের এখানটায় ঠিক শক্ত বরফের পথ জমাট বেঁধে গেছে, দেখাচ্ছি আপনাদের। আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন সান্দাকফু পৌঁছাতে আমাদের উপর কতটা দখল গেছে। না দেখে থাকলে দেখে নেবেন, আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেয়া রইল। মানেভঞ্জ না কি যেন নামটা, মানেভঞ্জ ওখানে এসেছি 10:30টায়। ওখান থেকে রওনা দিয়েছি। ওই 7টা থেকে 2-3 ঘন্টা মানেভঞ্জ বাজারে আমাদের বেশ কিছু কাজ ছিল, ওই যে পারমিশন কাজ ছিল। আর এখানে যে আসলাম, রাস্তাটা তো দেখলেনি, কি রাস্তা আপনাদেরকে আমার বলার নেই, এমন রাস্তা আমি কল্পনাও করতে পারি না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানকার আকাশটা দেখুন না, কত সুন্দর আকাশ, নীল শুভ্র আকাশ। ও মাই গড, দারুণ ব্যাপার। আমরা ছাড়াও আরও কয়েকজন লোক এখানে অলরেডি এসেছেন, কিন্তু সেটা খুব কম। এখানে পর্যটকরা খুব একটা আসেন না। আমি বেশি একটা কথা বলতে পারছি না এখানে। আসলে কথা বলার চেয়ে দেখাটাই মনে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সান্দাকফু পৌঁছানোর পর ড্রাইভার বলল গাড়ি আমাদের রেখে নিচে চলে যাবে, পরের দিন সকালে ফিরে আসবে। বিষয়টাতে আমরা একটু ধাক্কা খেলাম। পরে বুঝতে পারলাম -17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে গাড়ি থাকলে তেল জ্বালানি জমে যাবে, ইঞ্জিনও বসে যেতে পারে। তাই পাহাড়ের নিচের দিকে নেপালি গ্রামে পার্কিং করে ড্রাইভার সেখানেই থেকে যাবে। কিভাবে কি করব কিছু বুঝতে পারতেছি না। হাতের মধ্যে গ্লাভস, এই গ্লাভস দিয়ে কিন্তু আমি আমার হাতের ক্যামেরা চালাতে পারছি না। এটা একটা বিরাট বিগ প্রবলেম। তারপরও যতটুকু সম্ভব করার চেষ্টা করছি, আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করছি, অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করছি। আমাদের গাইড কিন্তু বেশ আন্তরিক, কারণ আমরা কেউ আগে চলে যাচ্ছি আস্তে আস্তে, কেউ দূরে চলে যাচ্ছি, পিছনে চলে আসছি। ও প্রত্যেকে 5 জনের প্রতি খুব ভালোভাবে খেয়াল রাখছে এবং সে তার দায়িত্বটা সঠিকভাবেই পালন করছে বলে মনে হচ্ছে আমার কাছে। এবং এইখানকার লোকজন বেশ আন্তরিক, সোজা কথা মানে আন্তরিক, আমাদেরকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার জন্য যা করার সব করছেন। বাহিরের জোরু হাওয়া ও তীব্র শীতে টিকতে পারছি না। সবার আগে আমাদের থাকার জায়গা, হোটেল, হোমস্টে ঠিক করতে হবে। তো এসেছি, হোটেল দেখছি। আমরা রওনা দিয়েছিলাম দার্জিলিং থেকে, সেই সকাল 7টায় আমরা দার্জিলিং থেকে রওনা দিয়েছি। বাতাসের তোরে মনে হয় উড়ে যাবো এমন অবস্থা। এখানেও
হোটেল নমবুদ্ধ, সান্দাকফু, সরকারি গভর্নমেন্ট প্রপার্টি, বেশ কিছু হোটেল রয়েছে এখানে। খাবার তেমন কিছু নেই আসলে, এখানে নুডলস খাওয়ানো হয় আর আমরা কিছু খাবার নিয়েও এসেছি বলা যায়। দেখা যাক, আমরা যাচ্ছি যে আমরা যে খাবার নিয়ে এসেছি সেটাই খাবো, আর তাদের কাছে শুধু থাকার জায়গার পারমিশন নিব। দরদাম করে একটা রুম নিয়ে নিলাম। এক রুমে 5 জন থাকবো, 5টি বেডে। সান্দাকফুতে 5 জনের রুমে হোটেলে আমাদের খরচ পড়ছে 2500 টাকা। অ্যাটাচ বাথরুম বলতে কিছু নেই এখানে। বাথরুমের পানি কিন্তু বরফের চেয়েও ঠান্ডা, কাজেই ব্যবহারের সময় সাবধান। দুপুরের খাবার পথে খেয়ে নিয়েছি। বিকেলের নাস্তা, রাতের জন্য শুকনো খাবার সাথে নিয়ে এসেছি, কাজেই এখানে আমাদের খাবারের জন্য কোনো খরচ হচ্ছে না। সাথে পানি নিয়ে এসেছিলাম, সেগুলো বরফ হয়ে গেছে। হোটেল থেকে সরবরাহ করা গরম পানি খেয়েছি। গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দিয়ে রাখছি, মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। সান্দাকফুতে পৌঁছেই আপনার প্রথম কাজ হচ্ছে বিএসএফের ক্যাম্পে বিদেশি হয়ে থাকলে পাসপোর্ট দিয়ে নাম এন্ট্রি করা। বিদেশিদের ভারতীয় অংশের হোটেলে অথবা হোমস্টেতে থাকতে হবে। দ্বিতীয়ত, এখানে অক্সিজেন লেভেল কম, অতিরিক্ত লাফালাফি দৌড়ঝাঁপ করা যাবে না। শারীরিক সমস্যা হলে বিএসএফের ক্যাম্পে জানাতে হবে। তৃতীয়ত, জরুরি প্রয়োজন ছাড়া ঠান্ডা পানি খালি হাতে ধরা যাবে না। শরীর ভেজানো কিংবা গোসল করা যাবে না। সেই সাথে কোনো কাপড়ও ভেজানো যাবে না, কারণ এই তীব্র শীতে কাপড় রোদে শুকাবে না। কাপড়ে লেগে থাকা পানি ঠান্ডায় বরফ হয়ে যাবে। সান্দাকফুতে পৌঁছেই গাইড পরমানের নির্দেশ মতো বেরিয়ে পড়েছি। সামনে আবারও নেপালি গ্রাম, সেদিকেই যাব। জনমানবহীন পথে এগিয়ে যাচ্ছি আমরা কয়েকজন। নির্জন এই পথেও নেপালি বালকরা তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে যাচ্ছে মাথায় করে। এই যে নেপালিরা তাদের জিনিসপত্র নিয়ে বাড়ি যাচ্ছে, আর আমি আমার হোটেলে যাই। আমার অবস্থা একদম খারাপ, ঠান্ডা বরফ হয়ে গেছি। হোটেলে যাওয়া ছাড়া আর কোনো উপায় পাচ্ছি না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের আর কি দেখার ইচ্ছা রয়েছে আমার কাছ থেকে, আপনারা কি প্রত্যাশা করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিও ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক বা আদার্স যা কিছু আছে সব দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় প্রশ্ন করে নেবেন। বিশেষ করে কমেন্টে প্রশ্ন করলে আমি উত্তর দিয়ে দেবো। আপনাদের যা যা জানার ইচ্ছা আমি জানিয়ে দেবো। বিশেষ করে সান্দাকফু আসার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে কয়েকটি হোমস্টে রয়েছে, এখানে ভারতীয় এবং নেপালিরা থাকতে পারেন। এদারসে নেপালি একটা হোমস্টে আছে। ইন্ডিয়ার থেকে আসলে বাংলাদেশি হয়ে নেপালি হোমস্টেতে থাকা যায় না, বাংলাদেশি ইন্ডিয়ান হোমস্টে আছে, সেখানেই থাকতে হয়। আমরা সেখানে উঠেছি। হোমস্টের এক্সপিরিয়েন্সটাও আপনাদেরকে শেয়ার করব। আর একটা সবচেয়ে বড় বিষয়, এখানে কিন্তু ব্যাটারির চার্জ, মোবাইল, ক্যামেরা সব কিছুর ব্যাটারির চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়। তাই আপনারা পর্যাপ্ত চার্জিং সিস্টেম নিয়ে আসবেন। আর এখন এই সান্দাকফুতে কী বলে, সান্দাকফুতে নেই, 5 দিন যাবত বিদ্যুৎ নেই, সোলার সিস্টেমে চলছে। আমরা আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো চার্জ করতে পারবো কি না জানি না, যদি পারি তাহলে তো ভালো, নইলে যতটুকু আছে পাওয়ার ব্যাঙ্কে যতটুকু পাওয়ার আছে সেটুকু দিয়েই চলতে হবে। দিস ইজ এ ডিফিকাল্ট লাইফ ইন হেয়ার। তো যেটা বলছিলাম, ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর আপনাদের কোনো কোয়েরি থাকলে সেটাও জানাবেন কমেন্টে। আর সান্দাকফুতে প্রচন্ড ঠান্ডা, কম অক্সিজেন, তীব্র জোরো হাওয়াতে আমার মাথা জিমজিম করছিল, কথা বলতে পারছিলাম না, মাথা এলোমেলো হয়ে যাচ্ছিল, নাক দিয়ে অনবরত সর্দির মতো পানি ঝরছিল। তবে এটা সর্দি না, পানি। যতই নেপালি গ্রামের দিকে এগোচ্ছি ততই জানতে ইচ্ছে করছে সামনে কি আছে, আরেকটু যাই। এদিকে সূর্যমামা তার যে শক্তিমত্তা সেটা প্রদর্শন করছে। সূর্যের আলোতে কিছুটাও সূর্যের আলো যে একটা তাপ আছে, সেই তাপ কিন্তু টের পাচ্ছি না। সূর্যের আলো আমাকে কোনোভাবেই তাপ দিতে পারছে বলে মনে হচ্ছে না। যা হচ্ছে তা হলো যে ঠান্ডা বাতাসের গতিবেগ 40 কিলোমিটার 50 কিলোমিটার কম হবে না, কন্টিনিউ বাতাস বইছে, ঠান্ডা বাতাস। কিসের মধ্যে এসে পড়লাম।
আমার ঠিক সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। সকালবেলা যখন সূর্য উঠবে সেই ভিউ পয়েন্ট দেখাচ্ছি আপনাদের। চোখের সামনেই পড়েছে ভারতের অংশে ফালুট যাওয়ার পথ। এখান থেকে ভারতের ফালুট 20 কিলোমিটার, ফালুট 20 কিলোমিটার। আর এদিকে নেপালের কোন শহর আছে? 50 কিলোমিটার হবে নেপালের ইলং, আর ভারতের ফালুট হচ্ছে মাত্র 20 কিলোমিটার। তবে এখানে কিন্তু রাস্তাটা আমরা যে রাস্তা দিয়ে এসেছি এইরকম রাস্তা, এইরকম রাস্তা। এই রাস্তাটা আমি একটু দেখাচ্ছি, রাস্তার অবস্থা পাথরের রাস্তা। চারদিকটা কেমন রুক্ষ লাগছে, শীতে গাছগুলো জবুথবু হয়ে জমে গেছে বলে মনে হচ্ছে। বরফগুলো এখানে পাথরের মতো শক্ত হয়ে আছে। পরন্ত বিকেল হয়ে এসেছে, সূর্যের তীব্রতা থাকলেও এখানে কিন্তু তাপ নেই। বাতাস প্রচণ্ড ঠান্ডা, অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি। আমরা আরও একটু যাব সামনে, দেখি সামনে নেপালের সান্দাকফু অংশটাতে আসলে কেমন লাগে। আমি জমে যাচ্ছি, আমার নাক মুখ দিয়ে পানি বের হচ্ছে, কন্টিনিউ পানি বের হচ্ছে, কোনোভাবেই নিজেকে সামলাতে পারছি না। যতই যাচ্ছি ততই আরও সামনে যেতে ইচ্ছে করছে, কিন্তু আর কত যাব, সব তো একই রকম দেখি, পাহাড়ের রূপ। সূর্যাস্তের সময় হয়ে এসেছে, ফিরতে হবে। মনে মনে ভয়ও কাজ করছিল, এই ঠান্ডায় কোনো হিংস্র প্রাণী এসে আক্রমণ করলে ঠেকানো মুশকিল হয়ে যাবে। আর পারছি না এবার ফিরবো সূর্যাস্ত দেখতে দেখতে। কখনো রোদে চকচক করছে, আবার কখনো মেঘে ডেকে যাচ্ছে। একেই বলে পাহাড়ের অপরূপ। গাইড পরম্মান আগেই বলেছিল, বোম্বে কা ফ্যাশন, পাহাড় কা মনসন, কারো উপর বিশ্বাস নেই, যে কোনো সময় বদলাতে পারে। যতই যাচ্ছি সামনের দিকে ততই ভালো লাগছে, ততই আরও যেতে ইচ্ছে করছে। আমরা আসলে সবাই যারা রয়েছেন এখানে গ্রুপে, সবাই প্রকৃতিপ্রেমী, সবাই সব কিছু খুব বেশি, মানে দেখার প্রতি আগ্রহটা অনেক বেশি। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা আমাদের কোলে, মনে হচ্ছে আমাদের কোলেই কাঞ্চনজঙ্ঘা আমাদের নিচে। সারা আমরা যে এসেছি দার্জিলিং থেকে, সারাটা পথ আমাদের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা এসেছে। সন্ধ্যা 6টার মধ্যে রুমে ফিরে রাতের খাবার খেয়ে সোজা ঘুমের জন্য শুয়ে পড়েছি। কোনোটার উপর ওই যে কাঞ্চনজঙ্ঘা খালি চোখে খুব ভালোই দেখা যাচ্ছে। আর শহরে এই পাশটায় সন্ধ্যা নেমে আসছে, ও পাশটায় আলোকিত, এক এক জায়গায় এক এক রকম পরিবেশ। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, তাই চলে আসা। ওই উপরে এটাও নেপালের একটা পার্ট, ওই অংশটায় নেপালি পতাকা বা নেপালি অন্যান্য জিনিস ওখানে আছে। এবং ওই পাশে নেপালিদের মনিস্ট্রিও আছে। আমাদের গাইড রয়েছেন আমাদের সাথে, তিনি আমাদেরকে গাইড করছেন এখানে। আসলে মূলত তিনি আছেন বলে আমরা এখানকার এই পরিবেশটার ভিতরে চলে আসতে পারছি। ও আরেকটা বিষয়, গাইডের কিন্তু ভাড়া আছে প্রতিদিন 1200 টাকা করে। তিনি আমাদেরকে 2 দিন ঘোরাবেন, সেজন্য 2400 টাকা নেবেন। আরও ভুটানের আরও ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি কি পাই আমরা। তখন রাত 12টা। বেশ ক্ষুধা পেয়েছে আমার। যেহেতু ঘুম হচ্ছে না, তাই পাশে শুয়ে থাকা জৈনুদ্দিন ভাইকে আস্তে আস্তে ডাক দিলাম। অল্প শব্দে সবাই সাড়া দিচ্ছে। লজ্জিত হয়ে জিজ্ঞেস করলাম, ভাই ঘটনা কি, ঘুমান নাই? সবাই এক বাক্যে বলছে, কারো ঘুম আসছে না। রাত বাজে এখন 12টা। আমরা ঘুমাইছি সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত 6 ঘন্টা আমাদের ঘুম হয়ে যাওয়ার কথা, কিন্তু কারো 1 ঘন্টা ঘুম হয় নাই। শুয়ে রয়েছি হগা সব জায়গা শুয়ে আছি। এখন রাত 12টায় সবাই বসে আড্ডা চলছে, কিছুই করার নাই। আমরা আসলে এই ঠান্ডা এনজয় করতে আসছি, তাই তো? বিষয়টা তো এরকমই। ঠান্ডা এনজয় করতে আসা যদি ঠান্ডাই না পাইলাম তাহলে কি হইলো? হইলো না। তার মানে উচ্চতা, অক্সিজেন লেভেল এবং ঠান্ডা সব মিলিয়ে আমাদের ঘুম হচ্ছে না। মনের ভয় একটু ভালো, শরীরটাও ভালো লাগছে না।
নিজেদের সামলাতে শুরু হলো আড্ডা। মধ্যরাতের সান্দাকফু আড্ডা জমে উঠেছে। ক্ষুধা নিবারণে সাথে থাকা বিস্কিট রুটি খেলাম, তবে পানি খেতে পারছিলাম না ঠান্ডায় জমে যাওয়ার কারণে। অস্বস্তি লাগছিল। এটা এখন সেরা খাবার, অমৃত। এখন রাত বাজে কটা সেটা তো বললেন না রাত বাজে 12:30। বললেন আমাদের আরেক ভাই গেছে ভিউ দেখবার। আর আমাদের নতুন ভাই গেছে বাইরে ভিউ দেখতে। বাইরে কালবৈশাখী বাতাসে জাপটা জাপটা একটু পর পর শব্দ হচ্ছে। মনে মনে যা ভাবছিলাম তাই হয়ে গেল, মানে বমি হয়ে গেছে। শরীর বেশ দুর্বল। সহযাত্রীরা আমাকে নিয়ে একটু চিন্তিতই মনে হচ্ছে। এই রাতে অসুস্থ আমাকে নিয়ে কোথায় যাবে তারা? বাইরে যে পরিমাণ ঝড় তুফান হচ্ছে, বের হওয়া অসম্ভব। সবাই তখন প্রহর গুনছে কখন সকাল হবে, কখন রওনা দিব। 9টার আগে তো ড্রাইভার আসার কথা না। সেই দুশ্চিন্তা আর টেনশন নিয়ে জমে যাওয়া ঠান্ডায় কাটছে আমার জীবনের সবচেয়ে দীর্ঘতম রাত। একটা নির্গুম রাত যে এত লম্বা হতে পারে আগে ভাবিনি। বিপদের এই রাতে বারবার মনে হচ্ছিল এইবার বেঁচে ফিরলে সান্দাকফু আর আসবো না। তবে এখন আমি আপনার সাথে যখন এই গল্পগুলো শেয়ার করছি, তখন আবারও আগামী বছর সান্দাকফুর যাওয়ার পরিকল্পনা করছি। তার কারণ একটাই, আমার স্বপ্ন অন্তত এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত যাওয়া, অন্তত পৃথিবীর দুঃসাহসিক কিছু অভিযানে ভ্রমণ করা। আজকের ভিডিও এখানেই শেষ করব। আগামী পর্বে থাকবে সান্দাকফু থেকে ফেরার আনন্দময় সময়ের কথা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ दादा पासपोर्ट लगता है तो पासपोर्ट अभी देखना पड़ेगा। पासपोर्ट नहीं लाएगा साइड मेरे को।